এবং আমাকে যে হামলা করা হয়েছিল এবং সেটা পরিকল্পিত, এবং ওরা জোর করেই বলছিল আমরা টিএমসির লোক। সে যে হামলা করেছিল ইন প্রেজেন্স অফ পুলিশ, স্টেট পুলিশ, ওরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। আর ওই দিনে যেটা মমতা ব্যানার্জি করেছেন, আমি যখন হাসপাতালে 20 দিন ওখানে হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম, 4 দিন আমি ওখানে আমি আইসিইউতে ছিলাম। উনি ওখানে গিয়েই তিনি কি বললেন যে আমার কানের নিচে লেগেছে একটু, তারপরে আমার সুগার, তারপরে বিপি, এই সমস্ত বলেছেন। সুগার বিপি, উনি ডাক্তার। যদি ওনার ডিম ছোড়ার পরে যে ডিমে যদি তার আঘাত হয়ে থাকে, রক্তপাত হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই ওখানে তার অ্যাডমিশন নেবেন। সেটা ডাক্তাররা সিদ্ধান্ত করবেন, ডাক্তারবাবুরা সিদ্ধান্ত করবেন। আমাকে সেই সময়তে তৃণমূল কংগ্রেস তো ছিল, এটা আমি তো মনে করি তৃণমূল কংগ্রেসের এখনো তাদের চক্রান্ত আছে, মেলাইন করবার চেষ্টা করছে যে আগের সরকার সম্পূর্ণ দস্যু, যারা সন্ত্রাসবাদী, যারা যে অনুপ্রবেশকারী, যারা দেশের মধ্যে অশান্তি তৈরি করছে, তাদের সাহায্য করেছে, দুষ্কৃতীদের সাহায্য করেছে। হ্যাঁ, খগেনবাবু কথা বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ নমস্কার, আমি নিউজ বর্তমান থেকে পার্থ কথা বলছিলাম। হ্যাঁ বলুন দাদা। এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতির মধ্যে একটা বড় ঝড় উঠেছে, যেখানে তৃণমূল কংগ্রেস যে দলটি, সেই দলটি এখন যেখানেই সেই দলের নেতারা বেরোচ্ছেন মারধর খাচ্ছেন। এক সময় দেখা গিয়েছিল যখন রাজ্যে বিরোধী দলে ছিল বিজেপি, সেই সময় আপনি কিন্তু ছিলেন বিজেপির এমপি। সেই মুহূর্তেও আপনাকে রক্তাক্ত হতে হয়েছিল এবং তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দেখতে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এসে বলেছিলেন আপনি শুধুমাত্র কিছুই হয়নি, আপনার সুগারের জন্য জাস্ট কয়েকটা ট্রিটমেন্ট চলছে। দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রচারে গিয়ে সেখানে গিয়ে মার খেলেন। উত্তেজিত জনতা, এখানে কোনো বিজেপি কেউ না, উত্তেজিত জনতা ওনাকে ডিম ছুড়লেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা যে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে যে কথাটা বারবার বলা হচ্ছে, আমরা আজকে যখন এসব কিছু ক্ষেত্রে গন্ডগোল, কোথাও কোথাও হামলা, এই সমস্ত হওয়ার পূর্বেই আমাদের রাজ্যের সম্মানীয় আমাদের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, উনি বারবার বলেছেন প্রথম থেকেই যে আমরা কখনো, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তারা বলেছিলেন আমরা কখনো যে রাজনৈতিক হিংসা আমরা চাই না, আমরা শান্তি চাই। পশ্চিমবাংলা জঙ্গলরাজকে আমরা খতম করতে চাই এবং সেখানে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে চাই, সোনার বাংলা তৈরি করতে চাই। এটা আপনার নির্বাচনের সময় তো প্রচারে এগুলো বলেছেন। এবং আমরা কখনো রাজনৈতিক হিংসাকে আমরা কখনো প্রশ্রয় দিই না। আমরা রাষ্ট্রবাদী দল, আমাদের এই রাষ্ট্রের জন্যই আমরা সমর্পিত সবাই, এবং দেশের 140 কোটি মানুষই ভারতীয় জনতা পার্টির পরিবার। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো তিনি 2014 থেকেই বলতে শুরু করেছেন যে আমার পরিবার দেশের 140 কোটি মানুষ। অর্থাৎ তিনি এটাই মান্যতা দিয়েও আসছেন। সবকা সাথ সবকা বিকাশের মধ্যে কাজ শুরু করেছিলেন, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এখন উনি আরো দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার প্রয়াস, সহযোগিতা তিনি চেয়েছেন, কামনাও করেছেন। তো আমরা আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাকে আমরা কখনো সাপোর্ট করি না। আমাদের পার্টির মাননীয় সভাপতি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও দেখবেন যে একই কথা বলেছেন যে আমরা এখানে যারা বিশেষ করে যে মানুষের সর্বনাশ করেছে, যারা এখানটার ধরুন আমাদের পশ্চিমবাংলার সবকিছু লুট করেছে, যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। কিন্তু আমরা এটাকে কখনো বিশ্বাস করি না, কখনো আমরা এটাকে সাপোর্টও করি না যে এরকম একটা রাজনৈতিক হিংসা হবে, কোনো জায়গাতে পার্টি অফিস ভাঙচুর হবে। এটা আমাদের পরিষ্কারভাবে পার্টির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সমস্ত কার্যকর্তা, পদাধিকারী যারা আছেন, সমর্থক যারা আছেন, তাদেরকেও, যে এই ধরনের যে কার্যকলাপের সঙ্গে যদি কেউ যুক্ত হয়, যে কেউ হতে পারে, তিনি একজন সাধারণ সমর্থক হতে পারেন, কার্যকর্তা হতে পারেন, পদাধিকারী হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন,
তারা যদি এইসব কার্যকলাপে যুক্ত হয়, ঝান্ডা নিয়ে যদি তারা যায়, তাদের বিরুদ্ধে পরিষ্কারভাবে পুলিশকে বলে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, সম্মানীয় সভাপতি এবং সাংসদ, আমাদের জনপ্রিয় সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন পুলিশকে যে আপনারা নির্দ্বিধায় আপনাদের যে আইনের যে বিধান আছে আপনারা আইনানুগ ব্যবস্থা করবেন। সে কোন রকম পার্টির পক্ষ থেকে আমরা এই ক্ষেত্রে আপনাদের হস্তক্ষেপ করব না এবং ডিস্টার্বও করব না। দাদা এইখান থেকে এইটা আপনার ধরুন পার্টির পক্ষ থেকে যখন বলা হচ্ছে, তো আজ আপনি এখানে যে ডিম ছোড়া হয়েছে, তারপরে যে ওখানে হামলা যেটুকু হয়েছে ওটা কিছুই না। যদিও আপনি যদি আমার সঙ্গে তুলনা করেন, আমার হামলা আর ওর হামলা ওটা একদমই তাই। এবং আমাকে যে হামলা করা হয়েছিল এবং সেটা পরিকল্পিত, এবং ওরা জোর করেই বলছিল আমরা টিএমসির লোক এবং এখানে বিজেপি এখানে থাকবে না। সব থেকে হামলা করেছে, শুনুন আগে আমারটা রেকর্ড করছেন না, আপনি লিখছেন আমি জানি না, রেকর্ড হচ্ছে এটা অনলাইনে। আমার ওখানে যখন হচ্ছে যে হামলা করেছিল ইন প্রেজেন্স অফ পুলিশ, স্টেট পুলিশ, ওরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে মজা দেখেছে। এবং আমাকে যখন হচ্ছে পেছন থেকে আমাকে এবং শঙ্কর ঘোষ, আমাদের মাননীয় বিধায়ক, এখন তো উনি মন্ত্রী, তো এবার তা আমাদের উপরে যখন হামলা হচ্ছে, পেছন থেকে লাথ মারছে, লাঠি পেটা করছে, ধাক্কা মারছে, পাথর ছুটছে, এই করতে করতে আমরা দৌড়ে যখন গাড়িতে উঠেছি, কাঁচ ভেঙেছে, তারপরে হচ্ছে যে পাথর ছুঁড়ে আমাকে রক্তাক্ত করেছে। পুলিশ কিচ্ছু করেনি, একটা কথা বলেনি। তো আজ এখানে যেটা হলো, সেদিন যে ডিম ছুঁড়েছে, ওকে রক্ষা কারা করেছে? এখানকার পুলিশও করেছে এবং সেন্ট্রাল বাহিনী, তারা তো ছিল এবং আমাদের চুপচাপ দাঁড়িয়েছিল। শুনে নেন আগে এক মিনিট। হ্যাঁ, তো এই যে এটা যারা করেছে এবং যারা ধরা পড়ছে, যে সমস্ত জিনিস বেরোচ্ছে, যারা এদের নাম ইত্যাদি সব আসছে, তো এটা তো আমরা দেখি 2026-এর যে বিধানসভা নির্বাচনের 4 তারিখ পর্যন্ত যারা হচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে হামলাবাজ যারা ছিলেন, হামলা করেছেন, ওদের গুণগান গিয়েছেন, তাদের সঙ্গে থেকেছেন, তারাই সব বেরোচ্ছে আজকে সবকিছুতে। এই ঘটনাগুলো যত ঘটছে, এটা আমি তো মনে করি তৃণমূল কংগ্রেসের এখনো হচ্ছে তাদের চক্রান্ত আছে, মেলাইন করবার চেষ্টা করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে এত একটা হচ্ছে যে আমাদের ঘোষণাপত্রে যা লেখা ছিল, ঘোষণাপত্রে যা যা বলা হয়েছিল, আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমাদের অমিত শাহজি যে ঘোষণাপত্র প্রকাশ করেছেন, তাতে যা যা লেখা হয়েছিল, অমিত শাহজি যা প্রকাশ করেছিলেন, যা ঘোষণা করেছিলেন, সেটা একটার পর একটা আজ কার্যকরী হচ্ছে। যেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য আমাদের প্রথম হচ্ছে ফেন্সিং দরকার, বর্ডারটাকে আমাদের হচ্ছে তৈরি করা দরকার, সেখানে কাজ চলছে। এবং বাকি যেগুলো হচ্ছে যারা এইসবের সঙ্গে নানান ধরনের কর্মকাণ্ডে যুক্ত আছে, আপনি একদম আরজিকর যে সেখানে হচ্ছে যে দর্শন থেকে শুরু করে, খুন থেকে শুরু করে বাকি যত রকমের অকাজ কুকাজ হয়েছে, তার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনগতভাবে। তো এইটা যেটাকে ওরা বোঝাবার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে ওরা এইভাবে একটা মেলাইন করবার চেষ্টা করছে এই সরকার আর আগের সরকারের সাথে তারা তুলনা করবার জন্য, এবং আগের সরকার এবং আজকের যে এখনকার যে সরকার একইভাবে কাজ করছে। একদম না, এটা আপনি পরিষ্কারভাবে তার যদি তুলনা করেন যে আগের সরকার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দস্যু, যারা সন্ত্রাসবাদী, যারা হচ্ছে যে অনুপ্রবেশকারী, যারা দেশের মধ্যে অশান্তি তৈরি করছে সারা দেশে, শুধু পশ্চিমবাংলায় না, তাদের সাহায্য করেছে, দুষ্কৃতীদের সাহায্য করেছে। আর এখন আমরা বলেছি দুষ্কৃতী যদি কেউ থাকে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। সরকারকে মানে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে সরকার আলাদাভাবে চলছে, কোনো রাজনীতির এর সঙ্গে মিল নেই। রাজনীতির পথে চলবে রাজনৈতিক সংগঠন, আর সরকার সরকারের মতো চলবে, কোনো একসাথে চলছে না। আর ওই দিনে যেটা মমতা ব্যানার্জি করেছেন, আমি যখন হাসপাতালে 20 দিন ওখানে হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম, 4 দিন আমি ওখানে হচ্ছে আমি আইসিইউতে ছিলাম, উনি ওখানে গিয়েই তিনি কি বললেন যে আমার কানের নিচে লেগেছে একটু, তারপরে হচ্ছে আমার সুগার, তারপরে হচ্ছে বিপি, এই সমস্ত বলেছেন। সুগার বিপি, উনি ডাক্তার, জানি না উনি তো সব ক্ষেত্রে সার্টিফিকেট তার আছে, কোনটাতে বাকি নেই তার।
তো এই যে উনি বলেছেন এই ভার্সন, যেগুলো আপনাদের আপনাদের হচ্ছে মিডিয়ার কাছে সবকিছু আছে, প্রিন্ট মিডিয়া এবং যে আমাদের হচ্ছে যে টেলিভিশন, হ্যাঁ, তো সব আছে, রেকর্ড আছে ওনার কথাগুলো। দাদা এইখান থেকে মুখ্যমন্ত্রী আর তখনকার মুখ্যমন্ত্রী আকাশ পাতাল পার্থক্য। আজকের আপনার ক্ষেত্রে তখন বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন এই ঘটনা যেগুলো আপনি বিশ্লেষণ করলেন, কিন্তু বর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন নামকরা দুটো হসপিটাল অ্যাডমিট নিচ্ছেন না, যে ওনাকে ট্রিটমেন্টের জন্য বাড়িতেই থাকার পরামর্শ দিচ্ছেন, তখন উনি বলছেন এগুলো ষড়যন্ত্র চক্রান্ত, ওকে মেরে ফেলতে চাইছে। এই বিষয়ে কি বলবো? আপনি শুনুন, যে যদি ওনার ডিম ছোড়ার পরে যে ডিমে যদি তার আঘাত হয়ে থাকে, রক্তপাত হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই ওখানে হচ্ছে তার অ্যাডমিশন নেবেন, সে তো ডাক্তাররা সিদ্ধান্ত করবেন, ডাক্তারবাবুরা সিদ্ধান্ত করবেন। আমাকে সেই সময়তে তৃণমূল কংগ্রেস তো ছিল, তা আমি রক্তাক্ত, উনি তো বললেন, তাহলে উনি সেই সময়তে যেভাবে কথা বলেছিলেন, উনি চোখেও দেখেছেন এত রক্তপাত হয়েছে, তারপরেও উনি ডাক্তারের মতো বলে দিলেন যে ও কিছুই হয়নি। তা আজ ওনাকে ওনার ক্ষেত্রে বলছে না কেন? ও তো কিছুই হয়নি। আমরা তো দেখছি, আপনাদের সোশ্যাল মিডিয়াতেও দেখছি, প্রিন্ট মিডিয়াতেও দেখছি, আপনার ইলেকট্রনিক্স মিডিয়াতেও দেখছি কি হয়েছে ওনার। আর একজন হচ্ছে নাটককারী, যিনি হচ্ছেন ড্রামা করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি তো বলছি, অত নাম বলতে চাইছি না। তো ওনার ড্রামাটা দেখুন কোথায় লেগেছে, হাত দিয়েও দেখাতে পারছে না কোন জায়গায় লেগেছে, নিজের হাত দিয়ে দেখাতে পারছেন না, অন্যদের হাত দিয়ে তো কি আর দেখাবেন? ও বলে যে এখানে ইট লেগেছে, কি লেগেছে, কোনো রক্তপাত নাই, কিছু নেই। এরা ড্রামা পাচ্ছে না, কিছু না। এরা শুধু ড্রামা করার জন্যই এরা হচ্ছে, মানুষ তো ঠিকভাবে সঠিকভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছে। যদি আজকে যে মানুষ ভোট দিতে না পারতেন, ভোট দিতে যদি না পারতেন, তাহলে কিন্তু একই জিনিস হতো। উনি এখন বলছেন না ইভিএম হ্যাক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। উনি এটা ইভিএম আগে যখন জিতেছিলেন তখন ইভিএমটা কি হ্যাক হয়নি? তখন কি উনি করেছিলেন? দাদা আসলে এই সমস্ত আসলে হচ্ছে উনি কোনোটাকেই বিশ্বাস করেন না, আইন মানেন না, কানুন মানেন না, উনি কোনো কোড মানেন না, উনি নিজে যা বলবেন সেটাই ঠিক। এই সমস্ত ড্রামা চলবে না। এইখান থেকে আমার সময় পার হয়ে গেছে দাদা, অনেক করেছেন ওরা। এইখান থেকেই আপনাকে প্রশ্ন, আপনি দীর্ঘদিনের বলিষ্ঠ নেতা, এই যে তৃণমূলের একটা ল্যান্ডস্পল্ট হলো, এই যে মানুষের যে ইভিএম মেশিনে যা বহিঃপ্রকাশ ঘটলো, এটা ঠিক কি কারণে বলে আপনার মনে হয়? ঠিক একটা দল, একটা সংবিধান অনুযায়ী একটা ভোট হবে, একটা দল জিতবে, একটা দল হারবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল হারার পরেই তৃণমূলের 80 জন যে বিধায়ক, তাদের মধ্যে বেশ কিছু জন তো এখন অলরেডি দল বদলু কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, এমনকি 2 জন বিধায়ককে সাসপেন্ডও করেছে তৃণমূল, এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেই হাজির দিচ্ছেন না এইসব বিধায়করা। কি মনে হয় দাদা, কেন এই রকম তৃণমূলের পরিস্থিতি হওয়ার কারণটা, মেন আসল উদ্দেশ্য? আমি তো আগেও বলেছি, যেদিন আমাদের কাউন্টিং শুরু হয়েছে সেদিনেও দেখেছি তৃণমূলের যে অবস্থা। আমি নির্বাচনে বহু জায়গাতে, আমি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে গেছি, এবং আমার যে অভিজ্ঞতা হয়েছিল, মানুষ এবার যে সিদ্ধান্ত নিয়েছে, মানুষের মধ্যে একটা ক্ষোভ, বিক্ষোভ দীর্ঘদিনের, এটা তাদের মধ্যে দানা বেঁধেছিল। এবং বিশেষ করে আমাকেও যেমন মারা হয়েছে, একজন আদিবাসী, একজন হচ্ছে সম্প্রদায়, তার সাংসদ, তারপরে একজন আদিবাসী সম্প্রদায়ের আমাদের হচ্ছে মহামহিম রাষ্ট্রপতি, তাকে অপমান করা হয়েছে বিভিন্নভাবে, তাকে একেবারে কুরুচিকর বক্তব্য, মানে একজন মন্ত্রী, তিনি এখন বহাল তবিয়তে মন্ত্রিত্ব চালালেন, আবার নির্বাচনে তিনি ক্যান্ডিডেট ছিলেন। তো আজ দেখেছেন যে আদিবাসীদের 16টা আসন রিজার্ভ আছে, আদিবাসীদের 16 সিটস। তা আপনি দেখুন একটা সিটেও কি তৃণমূল পেয়েছে? এখানে মন্ত্রী ছিলেন উত্তরবঙ্গে, একজন আদিবাসী মন্ত্রী, তিনিও হেরেছেন। আমার 16টা সিটের মধ্যে 16টা সিটে আদিবাসীরা আজকে জয়ী করিয়েছেন, অর্থাৎ বিজেপিকে জয়ী করিয়েছেন 16টা সিটে, এবং একটা সিট বোনাস আছে আরেকটা। তো আমরা 17টা সিটে আদিবাসী জিতেছে, জয়ী হয়েছে, যেটা কোনোদিনই ঘটেনি। আপনি একদম যদি হিস্ট্রি দেখেন, বামফ্রন্টের এত রমরমা ছিল, সেই সময়তেও কিন্তু আদিবাসী সিটগুলো সবটা বামপন্থীরা পায়নি। আপনি সবটা রেকর্ড দেখুন। হ্যাঁ হ্যাঁ, যেটা এবার হয়েছে, অর্থাৎ আদিবাসীরা একেবারে
মানে ওদের কি বলবো যে মন খুলে তারা ভোট দিয়েছে এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট তারা ভোটটা করেছে। আদিবাসীদের মধ্যে কত ক্ষোভ ছিল। এসসি সিট যেটা আছে এখানে 68 আউট অফ মানে 51 সিটস ইন ফেভার অফ বিজেপি গেছে আউট অফ 68। তো এইটা তো একটা মানে এসসি এসটি ওবিসি এদের মধ্যে একটা বিক্ষোভ, ওদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল দীর্ঘদিনের, এবং ওরা যে জানে এই অংশটাই হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে এরা লুট হয়েছে। আদিবাসী তপশিলি সম্প্রদায়, ওবিসি সম্প্রদায় এরা হচ্ছে যে সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে, বঞ্চনার বিরুদ্ধে। এবং তার মানে কি দাদা কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মডেল, মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাওয়া প্যাটার্ন, এবং বর্তমান সিটিং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যে মানে সোনার চামচ মুখে নিয়ে রাজনীতি করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে মডেলটাই কি তৃণমূলের জন্য ভরাডুবির মূল কারণ হয়ে দাঁড়ালো? সেটা ওদের পার্টির ব্যাপার। আমি তো মনে করি এখন হচ্ছে শুধু অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ছাড়া কেউ থাকবে না, টিএমসিতে একজনও থাকবে না। টিএমসির যা অবস্থা হয়েছে পাশের ঘরের মতো ভেঙে পড়ছে। আজকে দেখুন না, যতবার বৈঠক দেখেছেন এমএলএদের সদ্য নির্বাচিত 80 জনের মধ্যে কখনো ওরা উপস্থিত হচ্ছেন 4 জন, 20 জন যাচ্ছে, এর বেশি কেউ 20 জন যাচ্ছে, 16 জন 20 জন। আপনি বলুন কি অবস্থা তাদের। তো আজ তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ভিন্ন একটা যে দল, যে দলকে মানুষ ঘৃণা করে, এদেরকে ঘৃণার চোখে রাখে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে যে এখানে তুষ্টিকরণের রাজনীতিতে ওরা বিশ্বাসী, আর অহংকার তাদের মধ্যে, এবং তাদের মধ্যে কতটা হচ্ছে যে একটা কি বলবো যে উদ্ধত্ত, এটা আপনারা দেখেছেন। সেই জন্য মানুষ এটাকে কেউ বরদাস্ত করে না। এই অহংকার ঔদ্ধত্য যখন কথা বলছেন, সেখান থেকে আপনি নিশ্চয়ই জানবেন ভোট প্রচারের আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ উদ্দেশ্যে বলছেন 4 তারিখে বেলা 12টার পর ডিজে বাজাবো, কোন তোর বাপ আছে আমি সেই দেখে নেবো। তাহলে দেখা যাচ্ছে এটা একটা ভদ্রলোকের ভাষা। আজকে দেখা যাচ্ছে জনগণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে প্রচার করছে ডি ফর ডিম, জে ফর জুতো অভিষেকের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এটা আমাদের মুখে এটা শোভা পায় না। আমি এই মুখে এই ধরনের ভাষায় আমি বিশ্বাসী না, এই ভাষাগুলো আমরা প্রয়োগ করি না, বিজেপিরা বিশেষ করে পায় না। আমরা মনে করি যে মানুষ আজ তিক্ত বিরক্ত হয়েছে, তারা হচ্ছে ক্ষোভে বিক্ষোভে, তারা হচ্ছে যে একেবারে বলবো যে একটা চরম পর্যায়ে ওরা গেছিল। তাই মানুষ আজকে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং তার তৃণমূল কংগ্রেসের যে কুকীর্তি, তৃণমূল কংগ্রেসের যে একটা যে যত রকমের যে অন্যায় অপরাধীদের সাহায্য করা, আর হচ্ছে যে কিছু মানুষের জন্য তারা যেভাবে নিজে যে সরকারকে তারা পরিচালনা করেছে, তার জবাব মানুষ দিয়েছেন। আর তার আজকে তৃণমূল কংগ্রেস তার যা তারা করেছিলেন তার জন্য তাদের আজকে ভুগতে হচ্ছে। দাদা, আমার শেষ প্রশ্ন, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, এই অবস্থা থেকে তৃণমূলের ভবিষ্যৎ কি দেখছেন আপনি? মানে ভবিষ্যৎ তৃণমূল কোন জায়গায় দাঁড়িয়ে? কিছু নেই, তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। তৃণমূল ধুয়ে মুছে সাপ শেষ হয়ে গেছে। তৃণমূলের বিসর্জন হয়ে গেছে। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্যজি, উনি বারবার বলেছেন একই কথা, তৃণমূলের বিসর্জন হয়ে গেছে, চলে গেছে। তৃণমূলকে কেউ রক্ষা করতে পারবে না, তাই ঘটেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।